দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার জামাস ভয়েসে। দর্শক, আজকে আদালতে জনাব সালমান এফ রহমান এবং আনিসুল হকের আইনজীবীদের তাদের পক্ষে দাঁড়াতে গিয়ে বাধার সম্মুখীন হওয়া এবং তাদেরকে তাদের পক্ষে না দাঁড়াতে দেওয়ার পক্ষে বিপক্ষে অনেকেই বলছেন। কেউ কেউ বলছেন তারা ভয়ঙ্কর অপরাধী, সমাজকে ধ্বংসের জন্য তারা দায়ী, তাদের পক্ষে কেন দাঁড়াবেন, এবং আইনজীবীদের বিক্ষোভ, এটা নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে। দর্শক, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন কোনো বিপ্লব সংগঠিত হয় কিংবা যখন কোনো অভ্যুত্থান সংগঠিত হয়, তখন সেই অভ্যুত্থান বা বিপ্লব নিঃসন্দেহে তার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই সংগঠিত হয়। গত 16 বছর থেকে যে আইনকে বন্দি করে রাখা, বাক্সবন্দি করে রাখা এবং অন্যায়কে সমাজে প্রতিষ্ঠিত করার যে প্রতিযোগিতা আমরা দেখেছি, সেটার বিরুদ্ধে মূলত বৈষম্য বিরোধী ছাত্রজোট আন্দোলন করে এটাকে একটা চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে কোনো অপরাধীকে আমি অপরাধী বলতে পারবো না বা তারপর কোনো সাজা ইম্পোজ আমি করতে পারবো না আনটিল এন্ড আনলেস কোর্ট কর্তৃক তার সেই সাজা, তার সেই অপরাধ প্রমাণিত না হয়। এখন তাহলে আপনারা প্রশ্ন করতেই পারেন, হয়তোবা আমার আলোচনার বিপক্ষে অবস্থান নিতে পারেন, বলতে পারেন যে আপনি কি মনে করেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হক অপরাধী নয়? সালমান এফ রহমান এবং আনিসুল হক যে অপরাধী তাতে কোনো সন্দেহ নেই। ইভেন 100-এর উপরে পার্সেন্টেজ যদি আপনি বলেন, 110% যে ইয়েস, তারা অপরাধী। সমাজকে ধ্বংস করার জন্য, এই পর্যায়ে নিয়ে আসার জন্য এরা দুইজন ভয়ঙ্করভাবে অপরাধের সাথে জড়িত ছিল। আমরা কিন্তু অপরাধীরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। আমরা গতকালকে দেখেছি যে কোটা বিরোধী ছাত্রজোট 32 নম্বরের বিভিন্ন প্রবেশ পথে তারা অবস্থান নিয়েছে এবং সেখানে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। দুই একজনকে কান ধরে উঠবস করানো হয়েছে বা আরও অনেক কিছু ঘটেছে, আপনারা দেখেছেন সেটা ভিডিওতে। আমি ওই বিষয়ে খুব ডিটেলস যাব না। সেখানে যদি কেউ করেও থাকে, সেখানে কিন্তু কোনো আইনজীবী ছিল না, আইন বুঝে আইন আদালত সম্পর্কে যারা সচেতন এমন কোনো মানুষ সেখানে ছিল না। নিতান্তই আপনার ইয়াং বয়সের ছেলেমেয়েরা ছিল এবং তারা হয়তো বা আবেগপ্রবণ হয়ে কেউ কেউ দুই একটা ঘটনা করতেই পারে। তাদের এই করা, যদিও সেটাকেও আমরা সমর্থন করি না, কারণ সব কিছুই আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং সেজন্যই কিন্তু এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। আর আইনজীবীদের এমন কিছু করাটা মধ্যে একটু পার্থক্য আসে দর্শক। তবে তার আগে আমি একটা পত্রিকায় এই ব্যাপারে লিখেছে, আমি কিছু অংশ পড়ে শুনি আপনাদের। 2 আসামির পক্ষে কয়েকজন আইনজীবী যান শুনানি করতে, কিন্তু বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা তাদের আদালতে থাকতে দেননি। অবশেষে তুপের মুখে তারা আদালত ছাড়েন। ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ওমর ফারুক বলেন, আজকে হাজার হাজার আইনজীবী এখানে বিক্ষোভ করছে, তারা আসামিদের ফাঁসির দাবি করছে। আসামি পক্ষের কোনো আইনজীবী এখানে উপস্থিত নেই, এটাই প্রমাণ করে তারা আইনের শাসনে বিশ্বাসী ছিলেন না। ইয়েস, জনাব সালমান এফ রহমান এবং আনিসুল হক নিঃসন্দেহে, আমি আগেই আবারও বলছি, তারা যে ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত। অন্তত আনিসুল হক যেভাবে আইনের ব্যাখ্যা দিতেন, মাঝে মধ্যে মনে হতো, আমার কাছে বিরক্ত হয় মনে হতো যে এই লোককে আসলে আইনের কেজি স্কুলে নিয়ে ভর্তি করানো দরকার, এমনটাই আমার কাছে মনে হতো মাঝে মধ্যে। আজকে তাদের পক্ষে আইনজীবী নেই, কেন আইনজীবীরা তাদের পক্ষে দাঁড়াবেন না? তাহলে আমাদের সবচেয়ে বড় যেটা মনে রাখতে হবে যে প্রথমত হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে প্রত্যেক অপরাধীরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং আমাদেরকে মনে রাখতে হবে, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ দ্য ল অ্যান্ড নো ওয়ান ক্যান অ্যাভয়েড দ্য ল অ্যান্ড অর্ডার অ্যান্ড কনস্টিটিউশন। প্রত্যেকেই আইনের চোখে সমান। আমাকে সেই আইন দ্বারাই সমানভাবে আইন প্রয়োগ করে অপরাধীর বিচার করতে হবে। সালমান এফ রহমানের এবং আনিসুল হক, যে সালমান এফ রহমান তো বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক দুর্নীতিবাজ আপনি বলতে পারেন, আর আনিসুল হকই মূলত এই আইনকে ভুল ব্যাখ্যা দিয়ে একের পর এক তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে, খালেদা জিয়ার সাজাদ থেকে শুরু করে, বিচারপতি সিনহাট্টা, দেলোয়ার হোসেন সাইদির ব্যাপার সহ, যুদ্ধাপরাধীদের এর বিচার সব বিভিন্ন ধরনের
অপরাধের সাথে তিনি যে জড়িত সেটাকে আমাকে প্রমাণ করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতই সিদ্ধান্ত নেবে। তবে সেই আইনি প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে অবশ্যই তাদের পক্ষেও আইনজীবীদের দাঁড়াতে সুযোগ দিতে হবে। দুই পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারক কি করবেন? আইন দ্বারাই তিনি রায় দেবেন। আমি এই জন্যই বলছি, আজকে ভিডিওটা করলাম দর্শক, কারণ আমাদের এখন মনে রাখতে হবে এই পতিত স্বৈরাচারের আরও অনেক অলিগার্কের, আরও অনেক করাপ্টেড মিনিস্টার, এমপির বিচার কিনতে হবে। এদের অপরাধের ধরন প্রকৃতিকে সত্যিকার অর্থে জনগণের সামনে নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য প্রয়োজন সঠিক বিচার কার্যক্রম। ভবিষ্যতে কেউ যেন এটা বলতে না পারে যে তারা তাদের আইনজীবী নিয়োগ করতে পারেনি বা তাদের আইনজীবীদের কাজ করতে দেওয়া হয়নি বিধায় সেই বিচারটা নিরপেক্ষ হয়নি। আমরা চাই এমন একটা বিচার ব্যবস্থা যে বিচারের মাধ্যমে তাদের অপরাধের ধরন প্রকৃতি জাতি সত্যিকার অর্থেই জানবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধীরা অপরাধ করার থেকে যাতে বিরত থাকে, সেজন্যই আমাদের এই ন্যায় বিচারটা করতে হবে। আমি জানি দর্শক, এই ভিডিওর পরে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন আমি কি সালমান এফ রহমান বা আনিসুল হকের পক্ষে দাঁড়ালাম কিনা। নাও, আমি আইনের পক্ষে দাঁড়িয়েছি, আমি ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়েছি। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, আর নিশ্চিত করার পথে যদি তারা বলে পরবর্তীতে যে সময় জুডিশিয়াল যদি রিভিউ হয় কোনো সময় বলে, তারা যদি বলে যে আমাদেরকে তো আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি, আমার আইনজীবীরাই তো কাজ করতে পারেনি, এটা ন্যায় বিচার হলো কীভাবে? আমরা সেই ফাঁকফুকর বা সেই পরবর্তী অবজারভেশনটা আমরা রাখতে চাই না। আমরা চাই সত্যিকারভাবে যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের সাজা কার্যকর করা। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।